দেখো, আজ আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়ের একটি অংশ আমরা এখন শুরু করছি। সেটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভরবেগের পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ ভরবেগ অপরিবর্তিত থাকে। বিষয়টা তোমাদের জানা থাকবে যে আমরা বলেছিলাম যে এফ বা বলের পরিমাণ এফ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ বাই টি। তো স্বাভাবিকভাবে এমভি মাইনাস এমইউ ইকুয়াল টু হচ্ছে এফটি। অতএব যদি এফ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে ভরবেগের পরিবর্তনটা শূন্য হয়। দেখো বিষয়টা, আমরা জানি যে প্রযুক্ত বল নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ বাই টি। এমভি মাইনাস এমইউ বাই টি। অতএব এমভি মাইনাস এমইউ ইকুয়াল টু এফ ইন্টু টি। এখন এফ ইকুয়াল টু যদি 0 হয়, যদি এফ ইকুয়াল টু 0 হয়, তবে এমভি মাইনাস এমইউ ইকুয়াল টু 0, অর্থাৎ বল প্রযুক্ত না হলে তাহলে ভরবেগের পরিবর্তনটা শূন্য হয়, অর্থাৎ ভরবেগ অপরিবর্তিত থাকে, কারণ তখন এমভি ইকুয়াল টু হবে এমইউ। এই সিদ্ধান্ত একটা বস্তু নয়, বস্তু সমষ্টির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বস্তু সমষ্টির ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে বস্তু সমষ্টি যে সমস্ত বস্তু নিয়ে গঠিত হয় তাদের নিজেদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে থাকে এবং বস্তুগুলির পরস্পরের সঙ্গে সংঘাতের ফলে পরস্পরের উপর মহাকর্ষ বল প্রয়োগ, সংঘাত প্রভৃতি বা অন্য কোনো কারণে এই ক্রিয়া বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বস্তু সমষ্টির ক্ষেত্রে আমরা কি বললাম যে বস্তুগুলি নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং পারস্পরিক সংঘাত, দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল প্রয়োগ বা মহাকর্ষীয় আকর্ষণ বল প্রয়োগ বা অন্য অনেক কারণে বস্তু সমষ্টির নিজেদের মধ্যেও ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে থাকে। এই বলগুলি বস্তু সমষ্টির আভ্যন্তরীণ বল, বাহ্যিক বল নয়। অর্থাৎ বাহ্যিক বল বলতে বাইরে থেকে প্রযুক্ত বলের কথা বলা হয়েছে। আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়াকে বাহ্যিক বল বলা যায় না, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ বল। এবারে আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতি। দেখো, কোনো বস্তু সমষ্টির উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও কোনো নির্দিষ্ট দিকে রৈখিক ভরবেগ সর্বদাই অপরিবর্তিত থাকবে। এখানে লক্ষ্য করো যে বস্তু সমষ্টির উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে, অর্থাৎ বস্তুগুলি নিজেদের মধ্যে যদি আভ্যন্তরীণ ক্রিয়া বা আভ্যন্তরীণ কোনো প্রতিক্রিয়া ঘটে থাকে, তো তা সত্ত্বেও বাইরে থেকে যেহেতু কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তাই তাদের মধ্যে রৈখিক ভরবেগ সর্বদাই অপরিবর্তিত থাকে। এই সূত্রটিকে বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। অতএব ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির রৈখিক ভরবেগ যা ছিল এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও ওই নির্দিষ্ট দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদাই একই থাকবে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে কোনো নির্দিষ্ট দিকে অনেকগুলি বস্তু বা বস্তু সংস্থার মধ্যে যা রৈখিক ভরবেগ ছিল, ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও সেই রৈখিক ভরবেগ একই থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়।
এটাকে বলা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়ম। এখন চলো রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়ম নিয়ে আমরা গাণিতিক সমীকরণটা দেখি। দেখো, মনে করা যাক m1 এবং m2 ভর সম্পন্ন দুটি বস্তুর গতিবেগ হলো u1 u2 এবং তারা সরলরেখা বরাবর চলছে। ধরো m1 ভর সম্পন্ন বস্তু u1 গতিবেগে চলেছে, এই দিকে চলেছে, আর m2 ভর সম্পন্ন বস্তু u2 গতিবেগে চলেছে, এই দিকে চলেছে। ঠিক আছে, এরপরে দেখো সংঘাতের পর ধরো এই জায়গাটাকে বলবো, এখানে সংঘাত হচ্ছে, প্লেস অফ অকারেন্স, সংঘাত এখানে। সংঘাতের পর এই বস্তুটার গতিবেগ হলো v1 এবং এই বস্তুটার গতিবেগ হলো v2। ঠিক আছে, অর্থাৎ সংঘাতের আগে বস্তু দুটির গতিবেগ ছিল u1 এবং u2 এবং সংঘাতের পরে বস্তু দুটির গতিবেগ হলো v1 এবং v2 এবং সংঘাতের আগে এবং সংঘাতের পরে দুটি বস্তুই একই দিকে একই সরলরেখা বরাবর চলছে বলে আমরা মনে করছি। তো সেক্ষেত্রে সংঘাতের আগে মোট ভরবেগ কত? দেখো, সংঘাতের আগে মোট ভরবেগ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u, m1 u1 প্লাস m2 u। এরপরে দেখো সংঘাতের পরের ভরবেগ সমান m1 v1 প্লাস m2 v2। সংঘাতের আগের ভরবেগ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 এবং সংঘাতের পরের ভরবেগ হলো m1 v1 প্লাস m2 v2। এবার দেখো, বস্তু দুটির উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে কেবলমাত্র আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো যদি ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়মটা হচ্ছে এই দুটি সমান হবে, অর্থাৎ সংঘাতের আগের ভরবেগ অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নিয়ম। তাহলে আমরা কি পেলাম, যে কোনো বস্তু সমষ্টির উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও কোনো নির্দিষ্ট দিকে তাদের রৈখিক ভরবেগ সর্বদাই অপরিবর্তিত থাকবে। এরপর দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিষ্ঠা। দেখো,
দেখো, দুটি বস্তুর উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে তাদের সংঘাতের সময় পরস্পরের উপর ক্ষণস্থায়ী ঘাত বল ক্রিয়া করে প্রয়োগ করা হয়। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রথম বস্তু উপর প্রযুক্ত ঘাত বল দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত ঘাত বলের সমান এবং বিপরীত। এখানে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে দুটি বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ এবং পরের ভরবেগ আমরা নিলাম, সংঘর্ষের আগে যখন বস্তু দুটি চলে তখন তাদের ভরবেগ m1u1 এবং m2u2, এবং সংঘর্ষের পরের ভরবেগগুলো m1v1 এবং m2v2। অর্থাৎ প্রথম বস্তুটার প্রাথমিক ভরবেগ সংঘর্ষের আগে হয় m1u1 এবং সংঘর্ষের পরে হয় m1v1। দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ হলো m1 m2u2 আর তৃতীয় বস্তুর সংঘর্ষের পরের ভরবেগ হলো m2v2। এবং যখনই তারা সংঘর্ষ করে তখন একটা বস্তু অপর বস্তুর উপরে ঘাত বল প্রয়োগ করে এবং দ্বিতীয় বস্তু বিপরীতমুখী এবং সমান প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বস্তুর উপর প্রযুক্ত, দেখো, অতএব আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম বস্তু অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ঘাত যদি p1 p2 হয় তাহলে p1 ইকুয়াল টু হবে মাইনাস p2, অর্থাৎ সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলটা বা ঘাত বলটা প্রয়োগ করে। p1 ঘাত বলটি প্রথম বস্তুর উপর প্রযুক্ত হয় এবং p2 ঘাত বলটি দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত হয়। অর্থাৎ p1 এইটা হলো প্রথম বস্তু, এইটা হলো দ্বিতীয় বস্তু। তাহলে p1 ঘাত বলটি প্রথম বস্তুর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ এই বস্তুর উপরে প্রযুক্ত এটা হলো p1, দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত ঘাত বলটি হলো p2। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি এখন যে সংঘাতের সময়কাল যদি t হয় তাহলে p1 ইন্টু t ইকুয়াল টু হচ্ছে p1 ইন্টু t হচ্ছে m1v1 মাইনাস m1u1। লক্ষ্য করে দেখো যে প্রথম বস্তুর উপরে প্রযুক্ত বল যদি, অর্থাৎ সংঘর্ষের সময় প্রথম বস্তুর উপরে যে বল প্রযুক্ত হয়েছে সেই বলটা যদি p1 হয় তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা পাবো p1 ইন্টু t ইকুয়াল টু m1v1 মাইনাস m1u1। অর্থাৎ v1 হচ্ছে m1 বস্তুটার সংঘর্ষের পরের গতিবেগ, u1 হচ্ছে সংঘর্ষের আগের গতিবেগ m1 বস্তুটি। অতএব p1t ইকুয়াল টু m1v1 ইকুয়াল মাইনাস m1u1। আবার p2 ঘাত বলটি দ্বিতীয় বস্তুর উপর যখন প্রযুক্ত হয় তখন আমরা লিখতে পারি p2t, দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত ঘাত বল p2t ইকুয়াল টু m2v2 মাইনাস m2u2। দেখো, দ্বিতীয় বস্তুটি সংঘর্ষের পরের গতিবেগ v2 এবং সংঘর্ষের আগের গতিবেগ হচ্ছে u2। তাহলে সংঘর্ষের পরের গতিবেগ ভরবেগ হচ্ছে m2v2, সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে m2u2। তাহলে এখানে লক্ষ্য করে দেখো p2t ইকুয়াল টু হবে m2v2 মাইনাস অফ m2u2। এখন নিউটনের তৃতীয় গতিসূত্রতে বলা আছে p1 ইকুয়াল টু মাইনাস p2, অর্থাৎ প্রথম বস্তুর উপরে প্রযুক্ত বল ইকুয়াল টু মাইনাস অফ দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল, অর্থাৎ ক্রিয়া এবং ইকুয়াল টু প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখী, সেই জন্য ঋণাত্মক চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে। অতএব দেখো p1 ইকুয়াল টু মাইনাস p2, অতএব p1t ইকুয়াল টু মাইনাস p2t। অতএব এখানে বসাও m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস অফ m2 v2 মাইনাস m2 u।
ঠিক আছে। এরপর দেখো অতএব m1 v1 minus m1 u1 equal to minus m2 v2 plus m2 u, ঠিক আছে। অতএব m1 v1 plus m2 v2 equal to m1 u1 plus m2 u। অতএব এটাকে আমরা ঘুরিয়ে লিখব m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 এটাই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়ম। তাহলে দেখা যাচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়মটা প্রতিষ্ঠা করা যায়। এরপরে আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রের প্রতিষ্ঠা। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রের প্রতিষ্ঠা। দেখো মনে করা যাক দুটি বস্তুর প্রারম্ভিক ভরবেগ হলো p1 এবং p2 এবং সংঘাতের পর বস্তু দুটির ভরবেগ হবে p1 ড্যাশ p2 ড্যাশ। অর্থাৎ বস্তু দুটির প্রারম্ভিক ভরবেগ, অর্থাৎ দেখো মনে করি বস্তু দুটির প্রাথমিক ভরবেগ, অর্থাৎ সংঘর্ষের আগে প্রাথমিক ভরবেগ p1 ও p2, এগুলো হলো সংঘর্ষের আগের ভরবেগ। আবার সংঘর্ষের পরে ভরবেগ p1 ড্যাশ p2 ড্যাশ, এগুলো আমরা নিলাম
সংঘর্ষের আগের ভরবেগ P1 P2, সংঘর্ষের পরের ভরবেগ P1 ড্যাশ P2 ড্যাশ। তাহলে স্বাভাবিকভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে P1 প্লাস P2 ইকুয়াল টু P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ। লক্ষ্য করে দেখো, অতএব আমরা এখান থেকে পেতে পারি P1 প্লাস P2 ইকুয়াল টু P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ। ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ এখান থেকে পাওয়া গেল। এরপরে দেখো এরপর দেখো P1 ড্যাশ মাইনাস P1 ইকুয়াল টু P2 মাইনাস P2 ড্যাশ ইকুয়াল টু P1 ড্যাশ মাইনাস P1 ইকুয়াল টু মাইনাস অফ P2 ড্যাশ মাইনাস, অর্থাৎ প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু মাইনাস অফ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। এবার দেখো আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি P1 ড্যাশ মাইনাস P1 বাই T সময় দিয়ে ভাগ করে দিলাম ইকুয়াল টু মাইনাস অফ P2 ড্যাশ মাইনাস P2 বাই T। ঠিক আছে, এখান থেকে দেখো অতএব বাম দিকটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আর ডান দিকটা হচ্ছে মাইনাস অফ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হলো যে বাঁ দিকটা হচ্ছে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল আর ডান দিকটা হচ্ছে মাইনাস অফ দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল। তাহলে আমরা এখানে লিখতে পারি F1, ওই দিকটা লিখতে পারি F2। তাহলে আমরা এখানে লিখব F1 ইকুয়াল টু মাইনাস অফ F2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে ক্রিয়া ইকুয়াল টু মাইনাস অফ প্রতিক্রিয়া। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, অর্থাৎ দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। এখান থেকে দেখা গেল ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রমাণিত হলো, অর্থাৎ দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এরপরে দেখো বন্দুকের প্রতিক্ষেপ বেগ। দেখো একটি বন্দুক থেকে গুলি ছোড়ার আগে গুলি এবং বন্দুক উভয়ই স্থির অবস্থায় থাকে, কারণ আমরা জানি যে একটা বন্দুকের মধ্যে গুলিটা ভরে নিক্ষেপ করবার আগে পর্যন্ত বন্দুক এবং গুলি উভয়ই ব্যক্তির কাছে স্থির অবস্থায় থাকে এবং উভয়েরই ভরবেগ তখন শূন্য হয়। এখন যখনই বন্দুক থেকে গুলিটা বেরিয়ে যায় তখন সেক্ষেত্রে বন্দুক এবং গুলি দুটোরই ভরবেগ সৃষ্টি হয়। এখন মনে করা যাক যে গুলির ভর সমান m, বন্দুকের ভর
বন্দুকের ভর ইকুয়াল টু হলো এই, এবং গুলিটা যখন নির্গত হয় তখন বেগ হবে, মনে করে নিচ্ছি সেটা হচ্ছে স্মল ভি, এবং বন্দুকটার গতিবেগ হচ্ছে বড়। এবারে একটা বিষয় লক্ষ্য করে দেখো, ভরবেগের সংরক্ষণ নিয়ম আমরা যখন ব্যবহার করছি তখন বন্দুক থেকে গুলি ছোঁড়ার মুহূর্তটা, এটা কি আমরা দুটি বস্তুর সংঘর্ষ হিসেবে বা সংঘাত হিসেবে দেখব, এবং বন্দুক থেকে গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলির মোট ভরবেগ হলো 0, অর্থাৎ সংঘাতের আগে বা গুলি নিক্ষিপ্ত হওয়ার আগে, গুলি নিক্ষেপের আগে, গুলি নিক্ষেপের আগে বন্দুক এবং গুলির মোট ভরবেগ 0। তাহলে গুলি নিক্ষেপ করবার আগে বন্দুক এবং গুলির মোট ভরবেগ হলো 0, এবং গুলি নিক্ষেপ করবার পর মোট ভরবেগ, গুলি নিক্ষেপের পর মোট ভরবেগ সমান হলো, দেখো, এমভি প্লাস স্মল এমভি, অর্থাৎ বড় এমভি হলো বন্দুকের ভরবেগ এবং ছোট এমভি হলো গুলির ভরবেগ। অতএব আমরা লিখতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী 0 ইকুয়াল টু এমভি প্লাস এমভি। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা পাওয়া গেল। অতএব স্মল ক্যাপিটাল ভি অর্থাৎ বন্দুকের বেগ ইকুয়াল টু হবে মাইনাস অফ এমভি বাই এম, অর্থাৎ গুলি নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকটি গুলি যেদিকে নিক্ষিপ্ত হচ্ছে তার উল্টো দিকে প্রক্ষিপ্ত হবে, সেই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন পাওয়া গেল। অর্থাৎ বন্দুক থেকে যখন গুলি নির্গত হয় তখন এই বড় ভিটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এবং দেখা যাচ্ছে যে গুলি যেদিকে নিক্ষিপ্ত হবে বন্দুক তার উল্টো দিকে প্রক্ষিপ্ত হবে। বাহ্যিক বলের অনুপস্থিতিতে শুধুমাত্র নিজেদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় দুটি বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হলে তাদের বেগের গণনার ক্ষেত্রে এই সমীকরণটি প্রযোজ্য হয়। নৌকা থেকে আরোহী লাফ দিয়ে নামা, বিস্ফোরণের ফলে বস্তুর টুকরো হয়ে যাওয়া, তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণিকা নির্গমন ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের সমীকরণগুলো প্রয়োগ করা যায়, ক্ষেত্রে এই ধরনের সমীকরণগুলি প্রযোজ্য হবে।